নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব লেখক নিহার রঞ্জন গুপ্ত রচিত গল্প শ্বেতকরবী। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প শ্বেতকরবী। শ্বেতকরবী দেখলেই সঙ্গে সঙ্গে মনে পড়ে সেই লাল বাড়ি, সেই লাল বাড়ির রাজপুত্তুরের কথা। খুব ছোটবেলার কথা, তা প্রায় বছর 34-35 আগেকার কথা হবে, কিন্তু এখনো যেন স্পষ্ট মনে পড়ে। 34-35 বছর আগেকার কলকাতা শহর আজকের এই কলকাতা শহরের মধ্যে অবশ্য খুঁজে পাওয়া যাবে না। আজ সেই পুরাতন ভবানীপুরের চারিদিকে গড়ে উঠেছে এক নয়া কলকাতার অংশ, বালিগঞ্জ ও লেক অঞ্চল। বিদ্যুৎ ঝলমল এক স্বপ্নপুরী। কিন্তু আমাদের ছোটবেলাকার যে সময়কার কথা বলছি, তখন ওদিকটায় ছিল বন জঙ্গল, পরমাঠ, ধান ক্ষেত। রাত্রের নির্জনতায় যেখানে শেয়াল ডাকত, অন্ধকারে গা ছমছম করত। যাক, যা বলছিলাম, আমাদের একতলা ভাড়াটে বাড়িটার সামনের সমস্ত গলিটা জুড়ে চারপাশে 1.5 মানুষ সমান লাল প্রাচীরের সীমানার মধ্যে প্রকাণ্ড 3 তলা একটা লাল বাড়ি। রাত্রে যার অন্দরের গ্যাসের বাতির আলোর দুটি ওই 1.5 মানুষ সমান প্রাচীর টপকে ঘুমের ঘোরে স্বপ্নের মতো রূপকথার এক মায়াপুরীর হাতছানি জানাতো আমার শোবার ঘরের খোলা জানালা পথে। আর চোখে পড়ত আমাদের লাল বাড়ির বিরাট পাল্লাওয়ালা লোহার গেটের ফাঁক দিয়ে সরকার কর্মচারীদের বহির্মহল, দারোয়ানদের ঘর ও মস্ত বড় আস্তাবলটা, যে আস্তাবলে বাঁধা থাকত এক জোড়া ওয়েলার ঘোড়া। একটার রং তার দুধের মতন সাদা ধবধবে, অন্যটার রং কালো ভেলভেটের মতো কুচকুচে। অদ্ভুত সাদা কালোর একটা হারমোনি যেন। বেলা 10টায় সেজে গুজে বই খাতা নিয়ে যখন স্কুলের পথে পা বাড়াতাম, ঠিক তখন লোহার প্রকাণ্ড ফটক দিয়ে বের হয়ে সমস্ত গলি পথটা কাঁপিয়ে সেই সাদা কালো অশ্বযুগল বিরাট একটা ব্রুহাম গাড়ি টেনে নিয়ে যেত, এবং যে গাড়ির মধ্যে চকিতে দেখতে পেতাম আমারই বয়সী একটি ছেলে, যার গায়ের রং দুগ্ধ ধবল মার্বেল পাথরের মতো, মাথায় রেশমের মতো কালো কোঁকড়া কোঁকড়া চুল, পরিধানে সাদা ধুতি পাঞ্জাবি, চলেছে আমাদের স্কুলে পড়তে। লাল বাড়ির ছেলে, রাজা সত্যজিৎ রায়ের একমাত্র ছেলে কুমার সুরজিৎ। একই স্কুলে আমার 1 ক্লাস নিচে পড়ত। আমার বালক মনের মধ্যে আজও মনে পড়ে, ও যেন ছিল এক টুকরো মিষ্টি স্বপ্নের মতো, আমার কল্পলোকের রাজপুত্তুর, ঠাকুরদা ঠাকুরমার ঝুলির সেই রাজপুত্তুর। ওকে দেখলেই আমার মনে পড়ত ওদেরই বিরাট লাল বাড়ির বিরাট লৌহ ফটকটার একপাশে ফুলের ভারে নুয়ে পড়া শ্বেতকরবী গাছের ফুলগুলোর কথা। তেমনি শ্বেত ও শুভ্র, তেমনি সুদূর, তেমনি কোমল স্পর্শাতুর যেন। অদ্ভুত একটা আভিজাত্য, অদ্ভুত একটা স্বাতন্ত্র্য। মনে পড়ে আজও কত কল্পনা করেছি ওকে নিয়ে। ও কি খায়, কেমন শয্যায় শোয়, কত কি আবোল তাবোল। বাড়ির এত কাছাকাছি, একই স্কুলের ছাত্র আমরা, তবু কখনো আলাপ করবার সাহস হয়নি, কারণ লাল বাড়ির ছেলে অহংকারে ও ফিরে কারোর দিকে তাকাতই না। এমনকি শুনেছি সহপাঠীদের দিকেও নয় কখনো।
21শে ফাল্গুন মনে আছে, ওর জন্মদিন উৎসব হতো। সমস্ত বাড়িটা সেদিন আলোয় আলোয় ঝলমল করে উঠত। নহবত বসত, সানাই বাজত, কত লোক যাতায়াত করত। আমাদের স্কুলের কিন্তু কারো কখনো নিমন্ত্রণ হতো না। তারপর হঠাৎ একদিন আমার বাবার বদলির চাকরি ছিল। বাবা বদলি হলেন। আমরাও তল্পিতল্পা গুটিয়ে বাবার সঙ্গে চললাম রংপুর। তারপর কত জায়গা, কত দেশ বাবার সঙ্গে সঙ্গে ঘুরেছি। ক্রমে সেই বাল্যের রাজপুত্তুরের স্মৃতি ঝাপসা হয়ে গেছে। ক্রমে ম্যাট্রিক পাশ করেছি, তারপর আইএসসি, তারপর একদিন ডাক্তারি পাশ করে ডাক্তার হলাম। বিলাতে গিয়ে ক্ষয়রোগের বিশেষজ্ঞ হয়ে এলাম। বছর 2 হলো এক পাহাড়ের ওপরে স্যানিটোরিয়ামের ইনচার্জ হয়ে কাজ করছি। চমৎকার জায়গাটি। চারিদিকে পাহাড়ের সমুদ্র যেন ঢেউয়ের পর ঢেউ তুলেছে। পাহাড়ের গায়ে গায়ে সবুজ ফার্নের মখমলের আস্তরণ। ক্ষয় রোগগ্রস্ত রোগীদের নিয়েই দিন কাটে। তাদের হাসি আনন্দ সুখ দুঃখ বেদনা নিজের হাসি আনন্দ সুখ দুঃখ বেদনার সঙ্গে যেন মিশে গেছে, একাকার হয়ে গেছে। আমি যেন আর পৃথক নই, তাদেরই একজন। শীতকাল। নিজের অফিস রুমে বসে কাঁচের জানালা পথে বাইরের তুষার ঢাকা পাহাড়গুলোর দিকে তাকিয়ে আছি। সামনে কতগুলো এক্স-রে প্লেট, রোগীদের বুকের ছবি। সিস্টার মিস দাস এসে ঘরে ঢুকল। ডক্টর সেন? চমকে মুখ তুলে তাকালাম। ইয়েস সিস্টার। 11 নম্বর বেডের পেশেন্ট, যে কাল দুপুরে ভাওয়ালি স্যানিটোরিয়াম থেকে এসেছে, তাকে আপনি এখনো দেখেননি। একবার দেখবেন চলুন। বিকেলের দিকে দেখবক্ষণ সিস্টার, বললাম। এখনই একবার দেখলে ভালো হতো ডক্টর সেন। কেন বলো তো? কাল রাত্রে একবার হেমটিসিস হয়েছে, মানে রক্ত বমন। এই কিছুক্ষণ আগেও আর একবার হলো। ডক্টর মল্লিক সেখানে আছেন, তিনিই বললেন একবার আপনাকে ডেকে পেশেন্টকে দেখাবার জন্যে। চলো। উঠে দাঁড়ালাম স্টেথোটা নিয়ে। বড় বড় কাচের জানালাওয়ালা লম্বা হলঘরের মতো একটি ঘর। সেই ঘরের মধ্যেই পাশাপাশি নানা বয়সী সব রোগীরা শুয়ে শয্যায়। হলঘরের একেবারে দক্ষিণ প্রান্তে 11 নম্বর বেড। দুজনে বেডের সামনে এসে দাঁড়ালাম। বছর 35-36 হবে রোগীর বয়স, কিন্তু নিদারুণ ক্ষয়রোগের শোষণে শোষণে যেন দেহের শেষ রক্তবিন্দুটি পর্যন্ত টেনে নিয়েছে। কাগজের মতো সাদা, ফ্যাকাশে। গায়ের ফর্সা রঙের জন্য আরও ফ্যাকাশে মনে হয়, আরও সাদা কাগজের মতো মনে হয়। এক মাথা রেশমের মতো ঝাঁকড়া কোঁকড়া চুল, তৈলহীন, রুক্ষ। চোখ দুটি বোজা, গলা পর্যন্ত একটি সাদা চাদরে আবৃত। মুখের দিকে কিছুক্ষণ তাকাতেই যেন হঠাৎ চমকে উঠলাম। কবে কোথায় যেন ঠিক ওই মুখটি না হলেও অমনি অবিকল একটি মুখ দেখেছি। স্মৃতির পৃষ্ঠা হাতড়াতে থাকি মনে মনে। সিস্টার রোগীর হিস্ট্রি শিটটা এগিয়ে দিল। নাম কুমার সুরজিৎ চৌধুরী। কুমার সুরজিৎ চৌধুরী নামটা যেন কবে একদিন জানতাম। আবার তাকালাম রোগীর মুখের দিকে। দেখেছি, অথচ ঠিক চিনে উঠতে পারছি না। দেখি আপনার হাতটা। শীর্ণ শিরাবহুল হাড় সর্বস্ব কাগজের মতো সাদা একখানি হাত চাদরের তলা থেকে বের হয়ে এলো। তুলে নিলাম হাতটা হাতে। অত্যন্ত মন্থর গতি পালস। প্রাণ প্রদীপ নিভু নিভু। ডাক্তারবাবু, আমি বাঁচব তো? ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করল রোগী। বললাম, নিশ্চয়ই, সেরে উঠবেন বই কি। চিরন্তন ডাক্তারি আশ্বাস দিই। কিন্তু
আবার যে রক্ত পড়া শুরু হলো ডাক্তারবাবু, অথচ সময়ও ফুরিয়ে এলো। তাতে কি, নিশ্চয়ই সেরে উঠবেন। আপনার নাম শুনেই আমি ভাওয়ালি থেকে আপনার এই স্যানিটোরিয়ামে চলে এলাম ডক্টর সেন। আমাকে আমাকে বাঁচিয়ে দিন। মৃত্যু পথযাত্রীর সকরুণ প্রাণ ভিক্ষা আজ নতুন শুনছি না, তবু মনে হলো যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কে কাঁদছে আমার সামনে সকরুণ বেদনায়। ঔষধের ব্যবস্থা করে চলে এলাম। রাত্রে একবার করে রাউন্ড দিতাম শুতে যাওয়ার আগে। প্রত্যেক বেডের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ঘুরতে ঘুরতে 11 নম্বর বেডের সামনে এলাম। ঘুমোননি এখনো? রাত্রে আমার ঘুম হয় না ডক্টর সেন। একটা ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছি, ঘুম আসবে খন। মিথ্যেই ওষুধ দেবেন, ঘুম আমার ওষুধে হবে না। 11 বছর ঘুমাই না আমি। কি বলছেন মিস্টার চৌধুরী? হ্যাঁ, সমস্ত দেনা মিটিয়ে বাস্তু ভিটেটি কেবলমাত্র কোনো রকমে বাঁচিয়ে যে রাত্রে হোটেলে এসে উঠলাম বাবার মৃত্যুর পর, সেই রাত থেকেই চোখে আমার ঘুম নেই ডক্টর সেন। ভবানীপুরে আপনাদের বিরাট লাল বাড়ি ছিল না? হঠাৎ প্রশ্ন করলাম। হ্যাঁ, কিন্তু আপনি আপনি কি করে জানলেন? বিস্মিত সুরজিৎ চৌধুরী প্রশ্নটা করলেন আমাকে। ছোটবেলায় আপনাদের বাড়ির সামনে গলির মুখে একতলা ছোট বাড়িটাতে যে আমরা থাকতাম, আপনি আমাদের সঙ্গে একই স্কুলে যে পড়তেন। কিন্তু কই, আপনাকে দেখেছি বলে তো কই মনে পড়ছে না। মৃদু হেসে বললাম, তখন তো আপনি কারো দিকে তাকাতেনই না, তাই আমাদের দেখেননি। কিন্তু আমি আপনাকে তখন দেখতাম বলে আজও চিনতে পারছি। আপনাদের সেই বিশাল লাল বাড়িটা আজও আমি ভুলিনি মিস্টার চৌধুরী। আমার কথায় যেন একটা চাপা দীর্ঘশ্বাস বের হয়ে এলো সুরজিৎ চৌধুরীর বুকখানা কাঁপিয়ে। তারপর মৃদু কণ্ঠে বললেন, সে বাড়ি আজ বছর 5 হলো বিক্রি হয়ে গেছে ডক্টর সেন। আর তার সমস্ত টাকা এই বছর ধরে আমার বুকের ব্যাধি একটু একটু করে প্রায় সবটাই গ্রাস করেছে। সামান্য যা অবশিষ্ট আছে তাও বোধহয় আর 2 মাসের বেশি চলবে না। তাই তো আপনাকে বলছিলাম সকালে, ডক্টর সেন, আমাকে এবার তাড়াতাড়ি ভালো করে দিন। আর যে মাত্র 2 মাস হাতে আমার সময়। ভালো হব না ডক্টর সেন? 2 মাসে ভালো হয়ে উঠব না? হবেন বই কি। আর না ভালো হলেও আপনার ভয় নেই। টাকা না দিতে পারলেও আপনি এখানেই থাকবেন, সব ব্যবস্থা আমি করে দেব। না 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 ডক্টর সেন, রাজা পুরন্দর চৌধুরীর প্রপুত্র আমি। চ্যারিটি, না না, সে আমার সহ্য হবে না। অমন করে আমি বাঁচতে পারবো না। উত্তেজিত হয়ে কথা বলতে গিয়ে কাশি এলো। সেই সঙ্গে কাশতে কাশতে এক ঝলক রক্ত কষ বেয়ে গড়িয়ে পড়ল, তাজা লাল রক্ত। দিন 2 পরে সকালে 11 নম্বর বেডের সামনে গিয়ে দেখি শিয়রের ধারে ফ্লাওয়ার ভাসে 1 থোকা শ্বেত করবী।
শ্বেতকরবী গুচ্ছের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন সুরজিৎ চৌধুরী। আমার পদশব্দ পেয়ে ফুলগুলোর দিকে তাকিয়েই বললেন, এই পাহাড়ি দেশে এমন সুন্দর শ্বেতকরবী পাওয়া যাবে ভাবতেই পারিনি ডক্টর সেন। ভারী সুন্দর না? হ্যাঁ। মনে পড়ল আমার বাংলোর সামনেই একটা শ্বেতকরবীর গাছ আছে। গন্ধ নেই, তবু ওই শ্বেতকরবীর মতো প্রিয় ফুল আর আমার নেই। শ্বেত শুভ্র এমন একটা আভিজাত্য আছে ওই ফুলের, যা সব ফুল থেকে স্বতন্ত্র, না? হ্যাঁ। আপনি কখনো লক্ষ্য করেছিলেন কিনা জানি না, আমাদের লাল বাড়ির গেটের সামনে একটা শ্বেতকরবীর গাছ ছিল। মনে আছে আমার, মৃদু কণ্ঠে বললাম। আছে? জানেন, লাল বাড়ির ওই শ্বেতকরবীর গাছটাই ছিল চৌধুরী বাড়ির লক্ষ্মী। বাবার মৃত্যুর বছর 4 আগে হঠাৎ এক ঝড়ের রাতে বাজ পড়ল সেই গাছটার ওপর। তারপর থেকেই কেমন ধীরে ধীরে শুকিয়ে মরে গেল গাছটা। তেমনি চৌধুরী বাড়ির ঐশ্বর্যের উৎসটাও যেন শুকিয়ে মরে গেল। আমাদের 3 পুরুষের ব্যবসা, মাল নিয়ে আসছিল বিলাত থেকে 2 জাহাজ, ডুবে গেল ভূমধ্য সাগরে। ব্যাংক পড়ল ফেল। বাবা 2 হাতে দেনা করে শেষবারের মতো বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুই হলো না। চিন্তায়, দুর্ভাবনায় ক্ষয় রোগ এসে তার শরীরে বাসা বাঁধল। তারপর হঠাৎ থেমে গিয়ে সুরজিৎ চৌধুরী বললেন, জানেন, সেই লাল বাড়ি ভেঙে সেখানে এখন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নতুন রাস্তা বের হয়েছে। সেদিন আবার আমাকে কথায় কথায় বললেন, ডক্টর সেন, আমার একটা ছোট্ট অনুরোধ আছে। বলুন। আমার মৃত্যুর পর আপনার বাংলোর সামনে যে শ্বেতকরবীর গাছটা আছে, তার নিচে আমাকে মাটিতে... ওসব কথা এখন থাক মিস্টার চৌধুরী। না না, আপনাকে আমার হে অনুরোধটুকু রাখতেই হবে। বলুন, বলুন, রাখবেন। আরও দিন 7 বাদে সুরজিৎ মারা গেলেন। আমার বাংলোর সামনে শ্বেতকরবী গাছটার নিচেই তাকে মাটি দিয়েছি। রোজ সকালে উঠে দেখি অসংখ্য শ্বেতকরবী বৃন্তচ্যুত হয়ে মাটিতে ছড়িয়ে আছে। সেদিকে তাকালেই মনে পড়ে আমার লাল বাড়ির বাল্যের সেই রাজপুত্রের কথা। ওই শ্বেতকরবীর মতোই ছিল সে শুভ্র। সে স্মৃতি মন থেকে হয়তো কোনো দিনই আমার মুছে যাবে না। শেষ হলো গল্প। গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।